আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম আমার ইউটিউব চ্যানেল এটিপি পাঠশালায়। আশা করছি সবাই ভালো আছো। আজকে এই ভিডিওটাতে আলোচনা করব এসএসসি কেমিস্ট্রি বইয়ের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ড। রাসায়নিক বন্ধন, রাসায়নিক বন্ধন মূলত একটা শক্তি। কেমন শক্তি? আমরা অনেক যৌগ লিখি না, এক বা একাধিক পরমাণু যুক্ত হয়, যুক্ত হওয়ার জন্য যে শক্তিটা লাগে, যে বন্ধনটা লাগে, সেটাকে বলা হচ্ছে রাসায়নিক বন্ধন। অর্থাৎ সংজ্ঞাটা যদি বলি তাহলে কি বলবো? দুই বা ততোধিক পরমাণু যুক্ত হয়ে অনুগঠন কালে যে শক্তিটা লাগে, যে বন্ডটা লাগে, সেটাকে বলা হচ্ছে রাসায়নিক বন্ধন। আমি যদি একটা উদাহরণের মাধ্যমে দেখাতে চাই, এই ধরো এটা কি হাইড্রোজেন, এই হচ্ছে ক্লোরিন। তো আমরা জানি যে হাইড্রোজেন ক্লোরিনের সাথে যুক্ত হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে HCl। তো এর ভিতরে যে বন্ডটা, এই যে HCl যে তৈরি হয়েছে, এই তৈরি হওয়ার জন্য, এটাকে যুক্ত করার জন্য, দুইটা পরমাণুকে যুক্ত করার জন্য একটা শক্তি লাগছে, একটা বন্ধন লাগছে। এই বন্ধন, এই শক্তিটাকেই বলা হচ্ছে কেমিক্যাল বন্ড। আমি যদি আরও দেখাই, ধরো যে কার্বন ডাইঅক্সাইড, তাহলে কার্বন কি হয়েছে, এই যে এইরকম করে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়। যুক্ত হওয়ার জন্য যে শক্তিটা লাগছে সেটাকে বলা হচ্ছে রাসায়নিক বন্ধন। ওকে, তো রাসায়নিক বন্ধন, আমরা যৌগ লেখার সময় যৌগ যদি লিখতে চাই তাহলে রাসায়নিক বন্ধন অবভিয়াসলি লাগবে, কারণ পরমাণু যুক্ত হওয়ার জন্য অবশ্যই কেমিক্যাল বন্ড ছাড়া দুইটা পরমাণু যুক্ত হতে পারে না। তো এরপরে তোমাদের এই অধ্যায়ে প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করা আছে সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। এখন যোজ্যতা ইলেকট্রন কাকে বলা হয়? কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন থাকে সেই ইলেকট্রন সংখ্যাকে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলে। সিম্পলি ইলেকট্রন বিন্যাস করব কোনো একটা মৌলের, সর্ববহিস্থ শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন থাকবে সেটাই তার যোজ্যতা ইলেকট্রন। কেমন? আমি যদি একটা দেখাই, ধরো কার্বন, কার্বন কত? 6, 1s2, 2s2, 2p6, সরি 2p2, 3 দোকানে 6, কার্বন 6। এটা এটা এইটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। আমি যদি বল মডেল দেখাতে চাই, এই ধরো এটা কার্বনের নিউক্লিয়াস, এটা কার্বনের প্রথম শক্তি স্তর, দুইটা ইলেকট্রন থাকবে। এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তরে 4টা। এই তো এখন বল মডেল থেকে দেখো আমি কি বলছি, সংজ্ঞাটা সর্ববহিস্থ শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন থাকবে সেটাই তার যোজ্যতা ইলেকট্রন। তাহলে এইটা বল মডেলের সর্ববহিস্থ শক্তি স্তরে এখানে 2টা, এখানে 2টা, কয়টা ইলেকট্রন আছে? 4টা। সুতরাং এর যোজ্যতা ইলেকট্রন 4। আমি যদি এখান থেকে বলতে চাই তাহলে এর সর্ববহিস্থ শক্তি স্তর কোনটা? 2s and 2p। 2s এবং 2p। কেন 2s 2p? এটা তো জানো, কারণ আমরা যখন উপশক্তি স্তর অরবিটাল পড়াইছিলাম তখন আমরা দেখেছিলাম যে যখন n equal to 1 হয় তখন l equal to 0, তখন উপশক্তি স্তর s। n equal to যদি 2 হয় তখন l equal to 0 1 হয়, তখন উপশক্তি স্তর s এবং p। তো সুতরাং sp এখানে একসাথে আছে, সুতরাং sp টা হচ্ছে এখানে সর্ববহিস্থ শক্তি স্তর। সুতরাং কার্বনের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 4। আমি যদি আরও দেখাই, ম্যাগনেসিয়াম কত? 12, 1s2, 2s2, 2p6, 3s 6, 4 10 আর হচ্ছে 2 12। তাই তো? তাহলে এর সর্ববহিস্থ শক্তি স্তর কোনটা? এর সর্ববহিস্থ শক্তি স্তর হচ্ছে 3s। 3s এ কয়টা ইলেকট্রন আছে? 2টা। সুতরাং এর সর্ববহিস্থ স্তরের শক্তি স্তরে যদি 2টা ইলেকট্রন আছে, সুতরাং এর যোজ্যতা ইলেকট্রন 2। আমি যদি বল মডেল দিয়ে দেখাই তাহলে এই হচ্ছে নিউক্লিয়াস ম্যাগনেসিয়ামের, প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে থাকবে 8টা, তাহলে 8 দিয়ে 10, আর সর্ববহিস্থ শক্তি স্তরে থাকবে 2টা, এই হচ্ছে 12। তো সর্ববহিস্থ শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে, সুতরাং ম্যাগনেসিয়ামের যোজ্যতা ইলেকট্রন 2। তুমি যে কোনোটা করো, যত বড় মৌলেরই করো না কেন। জিঙ্ক 30, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d and 4s। তাহলে দেখো কয়টা হয়েছে? এইদিকে 6 6 12, 14, 16, 17, 18, 19, 20, এই হচ্ছে 30। তাহলে এখানে সর্ববহিস্থ শক্তি স্তর কোনটা? অবশ্যই 4s। সুতরাং 4s এ কয়টা ইলেকট্রন গেছে? 2টা, সুতরাং এর যোজ্যতা ইলেকট্রন 2। যদি বল মডেল দেখাও তাহলে আরো ইজি। এই যে ধরো নিউক্লিয়াস প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তাহলে 8 দিয়ে 10, তৃতীয় শক্তি স্তরেও 8টা, তাহলে কয়টা হলো?
18, চতুর্থ শক্তি স্তরেও তাহলে 8, আর এখানেও 8টা, তাহলে কত হইলো 8 8 8 3 8 24, 24 আর দিয়ে 28, তাহলে আরেকটা শক্তি স্তর দাও। এই হচ্ছে 2টা সর্ববহিস্থ শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে, এই যে 2টা ইলেকট্রন। সুতরাং জিঙ্কের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 2। একদম ইজি কথা, হ্যাঁ, যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করব, ইলেকট্রন বিন্যাস করার পরে সর্ববহিস্থ শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনটাই ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সর্ববহিস্থ শক্তি স্তর কোনটা সেটা তোমাকে আইডেন্টিফাই করতে জানতে হবে। আর এই আইডেন্টিফাই করার জন্য আমরা যখন তৃতীয় অধ্যায় পড়েছিলাম আমরা অরবিটাল সম্পর্কে কথা বলেছি, ওই সম্পর্কে যদি তোমাদের ক্লিয়ার ধারণা থাকে তাহলে এই ইলেকট্রন বিন্যাস থেকে সর্ববহিস্থ শক্তি স্তর বের করা একদম ইজি, আর বর মডেল থেকেও বের করা একদম ইজি। ওকে, এরপরে হচ্ছে যোজনী বা যোজ্যতা, বা যেটাকে বলা হচ্ছে ভ্যালেন্সি। আমি জানি এই যোজনী বা যোজ্যতা নিয়ে অনেকের মধ্যে কনফিউজড আছে, এবং তোমাদের বইয়ে যে সংজ্ঞাটা দেয়া আছে এই সংজ্ঞা দিয়ে আসলে অনেকে ক্লিয়ার হতে পারো না যে যোজনী বা যোজ্যতা আসলে কি। আমি যদি একটু সিম্পলি বলার চেষ্টা করি, আমরা জানি যে যখন যৌগ গঠন হয়, যৌগ গঠন করার সময় পরমাণুগুলো যুক্ত হওয়া লাগে। তো পরমাণুগুলো কিভাবে যুক্ত হয়? পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো হয় আদান প্রদান করে, নয়তো শেয়ার করে। আদান প্রদান অথবা শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে যৌগ গঠন করে। তো এই বন্ধন গঠন করার সময় এই যে কয়টা ইলেকট্রন ছাড়ে অথবা যে কয়টা ইলেকট্রন গ্রহণ করে, এই ছাড়া এবং গ্রহণ করার সংখ্যাকে বলা হচ্ছে যোজনী বা যোজ্যতা। আমি যদি আরো সহজ করে বলি, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার সময় সর্ববহিস্থ শক্তি স্তরে অষ্টক পূরণ করার জন্য যে কয়টা ইলেকট্রন প্রয়োজন হয়, অথবা অষ্টক পূরণ করার জন্য যে কয়টা ইলেকট্রন ত্যাগ করতে হয়, যে কয়টা গ্রহণ করে অথবা যে কয়টা ত্যাগ করে, এই গ্রহণ এবং ত্যাগের সংখ্যাকে বলা হচ্ছে যোজনী বা যোজ্যতা। আর আমরা জানি যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে পজিটিভ হয়, আর যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে নেগেটিভ হয়। তাহলে যে কয়টা পজিটিভ থাকবে অথবা যে কয়টা নেগেটিভ থাকবে, ওই পজিটিভ এবং নেগেটিভ সংখ্যাকেই বলা হচ্ছে যোজনী বা যোজ্যতা। সংজ্ঞা আরেকটা হয় কি, সেটা কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্ববহিস্থ শক্তি স্তরে অযুগ্ম ইলেকট্রন, অযুগ্ম মানে বেজোড় ইলেকট্রন সংখ্যাকে ওই মৌলের যোজনী বা যোজ্যতা বলে। আমি 2টা সংজ্ঞারই উদাহরণ দিয়ে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। দেখো, আমি যদি কার্বনের কথা বলি, কার্বন কত 6, 1s2 2s2 2p2। তো আমি যদি প্রথম সংজ্ঞার কথা বলি, প্রথম সংজ্ঞা যে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাসে সর্ববহিস্থ শক্তি স্তরে অষ্টক পূরণ করার জন্য। কেন অষ্টক পূরণ করবে? আমরা জানি যে সবগুলা পরমাণুগুলাই কি করতে চায়, নিষ্ক্রিয় গ্যাসের ধর্ম অর্জন করতে চায়, অর্থাৎ অষ্টক পূরণ করে স্থিতিশীল অবস্থায় থাকতে চায়। যখন যৌগ গঠন করে, যৌগ গঠন করার তো হয় ইলেকট্রন শেয়ার করে আর না ইলেকট্রন আদান প্রদান করে অষ্টক পূরণ করে সুস্থিত আয়ন গঠন করে ওরা স্থিতিশীল হতে চায়। তো এখানে যদি এই সংজ্ঞাটা দেই যে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে অথবা কয়টা ইলেকট্রন ত্যাগ করবে, তো এখানে সর্ববহিস্থ শক্তি স্তর কোনটা? 2s এবং 2p। তো 2s এবং 2p মিলে ইলেকট্রন আছে কয়টা? 4টা। এর অষ্টক পূরণ করার জন্য ইলেকট্রন লাগবে কয়টা? 4টা। সুতরাং কার্বনের যোজনী 4। কিন্তু কার্বনের ক্ষেত্রে আরো কিছু কথা আছে, একটু পরে বলছি। তো যদি যোজনী 4 হয় তাহলে দেখো কার্বন, এই হচ্ছে কার্বন 4টা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হবে। তাহলে কিভাবে যুক্ত হয়? এই যে ধরো এটা কার্বন, তাহলে কার্বনের কয়টা সর্ববহিস্থ শক্তি স্তর আছে? 4টা। আরো 4টা হাইড্রোজেনের সঙ্গে যদি যুক্ত হয় তাহলে কার্বনের এখন সর্ববহিস্থ স্তরে শক্তি স্তরে ইলেকট্রন কয়টা হলো? 8টা। তো 8টা নিয়ে সে কি হবে? স্থিতিশীল হবে। তো এইটা হচ্ছে প্রথম সংজ্ঞার ব্যাখ্যা। দ্যাট মিন্স যে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে অথবা যে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে। আচ্ছা, ত্যাগের যদি একটা উদাহরণ দেই, ধরো এই হচ্ছে সোডিয়াম কত 11, 1s2 2s2 2p6 3s1। এখন এ কি করবে? অষ্টক পূরণ করার জন্য আমি বলেছি যেহেতু, তো এর সর্ববহিস্থ শক্তি স্তর হচ্ছে 3s, একটা ইলেকট্রন আছে, আর অষ্টক পূরণ করার জন্য আরো 7টা ইলেকট্রন লাগবে। তো 7টা নেওয়াটা যত কঠিন, একটা ছাড়া ততটা সহজ নয়। তো এই কি করে, এই একটা ইলেকট্রন ছেড়ে দেয়। একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে এই শক্তি স্তরটা হারাই যাবে এখান থেকে। তো তার আগের শক্তি স্তরে দেখো 6 আর 2 8, অষ্টক পূরণ করছে। সুতরাং এই ইলেকট্রন ছাইরা অষ্টক পূরণ করছে, আর এই ইলেকট্রন গ্রহণ কইরা
অষ্টক পূরণ করছে। তো যে কয়টা ছাড়বে অথবা যে কয়টা গ্রহণ করবে, এই গ্রহণ এবং ছাড়ার সংখ্যাটাকে বলা হচ্ছে যোজনী বা যোজ্যতা। এখন যদি আমি দ্বিতীয় সংজ্ঞায় আসি, যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে সর্ববহিস্থ শক্তি স্তরের বেজোড় ইলেকট্রন সংখ্যাকে, অযুগ্ম ইলেকট্রন সংখ্যাকে ওই মৌলের যোজনী বলে। আমি যদি কার্বন দেই, উদাহরণ দেই 6 1s2 2s2 2p2, তাই তো। এখন অনেকে চিন্তা করবে, আরে এখানে তো জোড় ইলেকট্রন আছে, স্যার বললো বেজোড় ইলেকট্রন থাকা লাগবে, এখন এখানে বেজোড় ইলেকট্রন কই পাবো? এই বেজোড় ইলেকট্রন বের করার জন্য তোমাকে একটু আগের পড়া মনে করতে হবে। আমরা যখন তৃতীয় অধ্যায় পড়েছিলাম তখন আমি অরবিট সম্পর্কে কথা বলেছিলাম। তো তখন এই অরবিটালে কোথায় আগে ইলেকট্রন আগে কোন শক্তি স্তরে যায় সেটা বলার সময় বলেছিলাম যে আউফবাউ নীতি। তখন বলেছিলাম আরো দুইটা নীতি পড়তে হয় ইন্টারমিডিয়েটে গিয়ে, পলির বর্জন নীতি আর হুন্ডের নীতি। তো এখানে আসলে হুন্ডের নীতি প্রয়োগ করার মাধ্যমে এই বেজোড় ইলেকট্রনটা বের করা যায়। কিভাবে বের করব? এই যে দেখো, আমরা কি জানি, এস এর জন্য একটা উপশক্তি স্তর, আমরা এটা জানি। এটা মনে আছে তোমাদের? মনে আছে? একটু যদি মনে করায় দেই, দেখো আমি যদি মনে করাই যে এই যে n = যদি 1 হয় তখন l এর মান কত হয়? 0, তখন m এর মানও হয় 0। যদি n = 2 হয় তখন l এর মান হয় 0 1, তখন m এর মান হয় দুইটা, 0 -1 আর হচ্ছে +1। যদি n = 3 হয় তখন l এর মান হয় 0 1 and 2, তখন m এর মান হবে কত? তিনটা মান বেরোবে তখন m এর। এই 0-এর জন্য 0, 1-এর জন্য এই মান, এবং 2 এর জন্য মানটা হবে হচ্ছে -2 -1 0 +2 +1, এরকম হবে। আবার যদি l এর মান 3 হয় তখন আবার মান হয়ে যাবে 7টা। তো এখানে কয়টা উপশক্তি স্তর পাইছি? 3টা। কার জন্য? p এর জন্য। সেই জন্য p এর জন্য 3টা। যদি d এর কথা চিন্তা করি তাহলে 5টা, যদি f এর কথা চিন্তা করি তখন 7টা। এই জন্য এখানে উপশক্তি স্তরের ঘর কয়টা দিছি? 3টা। ওকে, তাহলে কি হবে এখন দেখো। তো হুন্ডের নীতি অনুসারে ইলেকট্রনগুলা বিপরীত স্পেনে থাকে, অর্থাৎ একই স্পেনে থাকে না। আমরা যখন কোয়ান্টাম সংখ্যা দেখেছিলাম তখন দেখেছিলাম স্পিন কোয়ান্টাম সংখ্যা, তো এটা বিপরীত স্পেনে থাকে। এই যে একটা যদি এরকম করে থাকে তাহলে আর একটা বিপরীত স্পেনে থাকবে। ওকে, তো এখানে দুইটা, এখানেও দুইটা। ওকে ফাইন। এখানে এসে কি হবে? যেহেতু পির হচ্ছে 3টা উপশক্তি স্তর, তাহলে এটা হবে হচ্ছে 2px 2py and 2pz। তাহলে হুন্ডের নীতি অনুসারে প্রত্যেকটা উপশক্তি স্তরে একটা করে ইলেকট্রন আগে দেয়া লাগবে। তাহলে একটা করে ইলেকট্রন যদি আমি দিই, আর ইলেকট্রনে আছে কয়টা? 2টা, তাহলে 2 ঘরে 2টা যাবে, আরেক ঘরে তো ইলেকট্রন যাবেই না। তাহলে এখন দেখো তো বেজোড় ইলেকট্রন কয়টা হয়েছে? এখানে বেজোড় ইলেকট্রন কয়টা হয়েছে? 2টা হয়েছে না? এই জন্য কার্বনের যোজনী হয় এই ক্ষেত্রে 2। এই ক্ষেত্রে কার্বনের যোজনী 2, কিন্তু এখানে কার্বনের যোজনী কিন্তু 4 হয়েছে, কারণ কার্বনের যোজনী পরিবর্তনশীল, 4ও হয়। কিভাবে আমি যদি দেখাই, এখানেই দেখাই, দেখো এখানেই দেখাবো কিভাবে। যদি এই কার্বনকে আমি উত্তেজিত করি, আচ্ছা ইলেকট্রন বিন্যাসটা দেখাই। এই হচ্ছে কার্বন 6। এখন এই কার্বনকে যদি আমি উত্তেজিত করি, এখন উত্তেজিত মানে যদি বাইরে থেকে তাপমাত্রা প্রদান করি, তাহলে বাইরে থেকে যদি তাপ দেই একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে ইলেকট্রন চলে যাবে না শোষণ করে? তো এখানে সেই ঘটনাটাই হয়। কি ঘটনা ঘটে? এই ইলেকট্রন বিন্যাসই লক্ষ্য করো, প্রথমটাতে এরকমই থাকে। এই যে 2s আছে না, এই 2s এর এরকম ঘর দিলাম, 2p এর জন্য ঘর দিলাম। ওকে ঠিক আছে। কি ঘটনা ঘটে? এখানে 2টা ছিল না, এখানেও 2টা ছিল, এখানে একটা ছিল, এখানে একটা ছিল। যখন আমি কার্বনকে উত্তেজিত করতেছি, অর্থাৎ তাপমাত্রা প্রদান করতেছি বাইরে থেকে, তখন এই 2s অরবিটাল আছে না, এই 2s অরবিটাল থেকে একটা ইলেকট্রন লাফ দিয়ে এই 2pz এর কাছে চলে যায়। তো যখন 2pz এর কাছে গেল তখন সর্ববহিস্থ শক্তি স্তরে বেজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা হয়েছে দেখো তো? 4টা হয়েছে না? 1 2 3 4। তখন কার্বনের যোজনী হয়ে যায় 4। যোজনী পরিবর্তনশীল, আমি পরেই দেখাবো যোজনী কয় ধরনের। আমি আপাতত সংজ্ঞাটার ব্যাখ্যা দিচ্ছি। প্রথম সংজ্ঞা বলেছি যে অষ্টক পূরণ করার জন্য যে কয়টা ইলেকট্রন গ্রহণ অথবা ত্যাগ করে সেই সংখ্যাকে বলা হয় যোজনী। অথবা কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে সর্ববহিস্থ শক্তি স্তরে অযুগ্ম ইলেকট্রন অর্থাৎ বেজোড় ইলেকট্রন সংখ্যাকে বলা হয় ওই মৌলের
যোজনী, এই যে বিজোড় ইলেকট্রন। কিন্তু বিজোড় ইলেকট্রন তুমি নরমাল ইলেকট্রন বিন্যাস থেকে বুঝতে পারবে না, তোমাকে হুন্ডের নীতি প্রয়োগ করে দেখাতে হবে, তবে তুমি বুঝতে পারবা যে বিজোড় ইলেকট্রন এখানে কয়টা আছে। বুঝতে পারছি? এটা যদি বুঝে থাকো তাহলে আমি যোজনীর যে প্রকারভেদটা নিয়ে একটু কথা বলতে চাই। অর্থাৎ যোজনী 4 প্রকারের হয়ে থাকে। কি কি? একটা হচ্ছে সর্বোচ্চ যোজনী, একটা হচ্ছে সক্রিয় যোজনী, পরিবর্তনশীল যোজনী এন্ড সুপ্ত যোজনী। এই 4 ধরনের যোজনী দেখা যায়। সর্বোচ্চ যোজনী কি, সক্রিয়, পরিবর্তনশীল এবং সুপ্ত, এইটা বোঝার আগে, এই সক্রিয় এবং সর্বোচ্চ বোঝার আগে আমাকে পরিবর্তনশীল যোজনীটা কি সেটা আগে বুঝতে হবে। পরিবর্তনশীল যোজনী কি? যদি একই মৌলের একাধিক যোজনী থাকে, একই মৌলের 2 অধিক যদি যোজনী থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে পরিবর্তনশীল যোজনী। কেমন সেটা? যেমন আমি যদি আয়রনের কথা চিন্তা করি তাহলে আয়রনের যোজনী হয় 2 এবং 3। যদি কার্বনের কথা চিন্তা করি তাহলে আমরা দেখলাম যে 2 এবং 4 হয়। যদি আমি ফসফরাসের কথা চিন্তা করি তাহলে 3, 5 হয়। যদি আমি সালফারের কথা চিন্তা করি তাহলে দেখা যায় সালফারের 2 হয়, 4 হয় এবং 6 হয়। তো এই পরিবর্তনগুলো কেন হচ্ছে, একই মৌলের একাধিক যোজনীটা কেন হচ্ছে, আগে যদি সেটার অ্যান্সার দিতে চাই আমি। আচ্ছা, এটার সাথে একটু পরিচয় করাই দেই। পরিবর্তনশীল যোজনী, তাহলে একই মৌলের যদি একাধিক যোজনী থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে পরিবর্তনশীল যোজনী। এখন সর্বোচ্চ যোজনী কোনটা? ধরো এখানে যদি চিন্তা করো 2 এবং 3 আছে, যদি 3 ইউজ হয়, এখানে 3টা হচ্ছে সর্বোচ্চ যোজনী, 2টা হচ্ছে এখানে নিম্ন যোজনী। তো এটাকে বলা হচ্ছে সর্বোচ্চ, অর্থাৎ যে সংখ্যাটা বড় যোজনীর মধ্যে সেটাকে বলা হচ্ছে সর্বোচ্চ যোজনী। আর মনে রাখতে হবে, যখন সর্বনিম্ন যোজনী ব্যবহার হয় তখন উচ্চারণ হয় আস, এবং সর্বোচ্চ যোজনী ব্যবহার হলে সেটার উচ্চারণ হয় ইক। কেমন সেটা আমি যদি একটু দেখাই, আয়রনের যদি দুটা যৌগ দেখাই, FeO, এটা হচ্ছে ফেরাস অক্সাইড। আর যদি আমি এটার কথা বলি Fe2O3, এটা হচ্ছে ফেরিক অক্সাইড। কেন ফেরিক ফেরাস? এখানে আয়রনের যোজনী 2 ইউজ হয়েছে এবং এখানে আয়রনের যোজনী 3 ইউজ হয়েছে। এটা কিভাবে হয়, যখন যৌগমূলক কিভাবে লেখে, যৌগ কিভাবে লিখতে হয় আমি তখন ব্যাখ্যা করবো। এখন আপাতত মনে রাখো, এখানে আয়রনের যোজনী 2, সেই জন্য ফেরাস। এখানে আয়রনের যোজনী 3, তাই ফেরিক সর্বোচ্চ যোজনী। তাহলে যেটা বেশি সেটা হচ্ছে সর্বোচ্চ যোজনী, অর্থাৎ ইক যেটার উচ্চারণ হবে। সক্রিয় যোজনী কোনটা? সক্রিয় যোজনী হচ্ছে যৌগের ভিতরে যদি একাধিক, এই যে মৌলের একাধিক যোজনী আছে, এখন এই যোজনীর ভিতরে যে যোজনীটা যৌগের ভিতরে ব্যবহার হয়েছে ওই ব্যবহৃত যোজনীটাকে বলা হচ্ছে সক্রিয় যোজনী। আমি যদি সক্রিয় যোজনী ধরো এখানে যদি চিন্তা করি, ফেরাস অক্সাইড অথবা ফেরিক অক্সাইড। এখন এখানে যদি বলি যে আয়রনের সক্রিয় যোজনী কত, তাহলে এখানে আয়রনের সক্রিয় যোজনী কত? 2 ইউজ হয়েছে এখানে, সেই জন্য সক্রিয় যোজনী 2। কিন্তু যদি এখানে চিন্তা করি তাহলে এখানে আয়রনের যোজনী কিন্তু 3 ইউজ হয়েছে, সুতরাং এখানে আয়রনের সক্রিয় যোজনী হচ্ছে 3, অর্থাৎ যেটা ব্যবহার হয়েছে যৌগের ভিতরে সেটা হচ্ছে সক্রিয় যোজনী। এখন পরিবর্তন তো সব বললামই, একাধিক যোজনী থাকলে সুপ্ত যোজনী কি? সুপ্ত হচ্ছে যেটা ঘুমন্ত অবস্থায় থাকে, অর্থাৎ এই সুপ্তটাকে বের করার জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে এই হচ্ছে সুপ্ত যোজনী। সূত্রটা হচ্ছে সর্বোচ্চ যোজনী বিয়োগ হচ্ছে সক্রিয় যোজনী, অর্থাৎ সর্বোচ্চ থেকে সক্রিয়টা বাদ দিলে সুপ্ত যোজনী পাওয়া যায়। কেমন করে? যদি আমি এটার কথা চিন্তা করি তাহলে আয়রনের সর্বোচ্চ যোজনী কত? 3, এখানে ব্যবহার হয়েছে কত? 2, তাহলে কত আসবে? 1। সুতরাং আয়রনের, এই যৌগে আয়রনের সুপ্ত যোজনী হচ্ছে 1। কিন্তু যদি আমি পরের যৌগের কথা চিন্তা করি, এই যৌগ, তাহলে এখানে সর্বোচ্চ, আমরা জানি আয়রনের সর্বোচ্চ যোজনী 3, সক্রিয় যোজনী এখানে কত ব্যবহার হয়েছে? 3। সুতরাং 3 থেকে 3 বাদ দিলে 0। সুতরাং সুপ্ত যোজনী এখানে এই যৌগের ক্ষেত্রে 0, অর্থাৎ সুপ্ত যোজনী 0 হতে পারে। তাহলে সর্বোচ্চ, সক্রিয়, পরিবর্তনশীল এবং সুপ্তের সঙ্গে একটু পরিচয় করায় দিলাম। এখন কথা হচ্ছে, এই যে যোজনে যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তন হওয়ার পেছনের রিজনটা কি? কেন একই মৌলের একাধিক যোজনী হয়, রিজনটা কি? আমি একটু আগে কার্বনেরটা করায় দেখাইছি না, হুন্ডের নীতি, যেহেতু ওইটা দেখাইছি,
পরেরটা দেখাই। ধরো একটা দেখাই, সেটা হচ্ছে ফসফরাস। ফসফরাসের ইলেকট্রন সংখ্যা কত অবশ্যই জানো তোমরা, 15। তাহলে ইলেকট্রন বিন্যাস করো, 1s2 2s2 2p6 3s2 and 3p3, 6 9 10 11 12 13 14 15। এখন আমি বলেছি কি যোজনীর সংজ্ঞা, যে সর্ববহিস্থ শক্তি স্তরে যে অষ্টক পূরণ করার জন্য যে কটা লাগবে অথবা যে কটা ছাড়বে, এটা একটা বলেছি। আরেকটা বলেছি যে বেজোড় ইলেকট্রন সংখ্যা সর্ববহিস্থ শক্তি স্তরে। তাহলে এখানে সর্ববহিস্থ শক্তি স্তর কোনটা বলতো? এই দুইটা, 3s and 3p। তাহলে আমি যদি ওই হুন্ডের নীতি এখন প্রয়োগ করতে চাই, তাহলে 3s থেকে দেখাই। এখানে যেহেতু ফিল আপ আছে, এখানে দেখানোর কোনো প্রয়োজন নাই। 3s থেকে যদি দেখাই, তাহলে 3s এর জন্য ঘর হচ্ছে একটা, পির জন্য ঘর হচ্ছে 3টা। ওকে, তাহলে কি হবে এখন? দাও একটা একটা করে দাও। তাহলে আমরা জানি যে এস এর সবসময় কয়টা যায়? এস এর সবসময় 2টা দিলাম, এস এরটা ফিল আপ। এখানে প্রত্যেকটাতে একটা একটা করে যাবে। ওকে, গেল। তো এখানে কয়টা বেজোড় ইলেকট্রন আছে? 3টা। এই যে 3টা বেজোড় ইলেকট্রন। সুতরাং এখানে ফসফরাসের যোজনী হচ্ছে 3। তাহলে একটা আমরা পাইছি, কোথায় ফসফরাস? এই যে 3। এখন 5 কেন হয়, কিভাবে হয়? 5টাকে যদি দেখায়, এই যে ফসফরাস 15, এটাকে কি করতে হবে? উত্তেজিত করতে হবে। উত্তেজিত মিন্স বাইরে থেকে তাপমাত্রা প্রয়োগ করতে হবে। তো তাপমাত্রা যদি প্রয়োগ করি, তাহলে 1s2 2s2 2p6 3s2 and 3p3। তাহলে আবার সেই হুন্ডের নীতি প্রয়োগ করাও। এই এস এর হচ্ছে একটা শক্তি স্তর, পির হচ্ছে 3টা, মানে উপশক্তি স্তর। তাহলে কি হবে দেখো, এখানে 2টা ছিল, দেও 2টা, এখানে একটা একটা ছিল। ওকে ফাইন, নো প্রবলেম। পিতে কি কোনো আর ইলেকট্রন আছে? নাই, 3টা আছে, 3টাই দিছি। কিন্তু যেহেতু আমি বাইরে থেকে তাপ প্রদান করছি না, এই যে তাপ দিচ্ছি, স্টার চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় এটাকে। তো যখন তাপ দিচ্ছি, পিতে তো আর ইলেকট্রন নাই, সুতরাং পি থেকে ইলেকট্রন আর নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাওয়ার অপশনও নাই। তো যেহেতু এস এর 2টা ইলেকট্রন আছে, সুতরাং বাইরে থেকে যখন আমি তাপ দিব, তখন এখান থেকে ইলেকট্রন লাফ দিয়ে উপরের শক্তি স্তরে যাবে। তো এখান থেকে যদি একটা ইলেকট্রন যেতে চায় লাফ দিয়ে, তাহলে কোথায় যাবে? যাবে হচ্ছে এরপরে কি থাকে, 3D আছে। তাহলে 3Dর ঘর কয়টা? 3Dর উপশক্তি স্তর কয়টা? 1 2 3 4। 3Dর উপশক্তি স্তর হচ্ছে 5টা। কেন 5টা? ওই যে একটু আগে দেখালাম, এম এর মান যখন 2 হবে, এল এর মান যখন 2 হবে, তখন উপশক্তি স্তর ডি, তো তখন এম এর মান কিন্তু 5টা হয়ে যায়। এই জন্য এখানে 5টা। তো সেই 5টার নাম যদি আমি একটু দেখাই, এটা তো আমরা জানি, সেটা কি? এটা হচ্ছে 3px 3py and 3pz। ওকে ফাইন। এই 5টারও নাম আছে কি কি? যেহেতু এটা 3-র কথা বলতেছি, তাহলে 3dxy 3dyz 3dzx 3dx² - y² and 3dz²। ওকে, তাহলে এই যে এখানে যে উত্তেজিত করলাম, উত্তেজিত করার পরে এই ইলেকট্রনটা এই 3dxy এ চলে আসে। তো 3dxy যখন আসলো, তখন এখানে বেজোড় ইলেকট্রন কয়টা হয়েছে? এখন বেজোড় ইলেকট্রন হয়েছে এই যে 1 2 3 4 5, 5টা বেজোড় ইলেকট্রন হয়ে গেছে। সুতরাং এখানে এই ফসফরাসের যোজনী হচ্ছে 5 আর এখানে 3। তো এই যে ফসফরাসের 5টা ইলেকট্রন দেখতে পাচ্ছ না এখানে, মানে সরি 5 যোজনী দেখতে পাচ্ছ না? এই 5 যোজনী কি করে? এই 5 যোজনী এই ফসফরাস 5টা ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়, 5টা ক্লোরিনের সাথে এইভাবে যুক্ত হয়, যুক্ত হয়ে তৈরি করে ফসফরাস পেন্টাক্লোরাইড। ফসফরাস পেন্টাক্লোরাইড গঠন করে। দেখো, আমি প্রথমে বলেছিলাম যে প্রত্যেকটা যৌগ গঠনকালে পরমাণুগুলো অষ্টক পূরণ করতে চায়, কিন্তু দেখো এখানে কিন্তু অষ্টকের বেশি হয়ে গেছে। কেমনে? দেখো এখানে ফসফরাসের বহিস্থ শক্তি স্তরে কয়টা? এখানে 5টা। আর এখানে কয়টা ক্লোরিন যুক্ত হয়েছে? 5টা ক্লোরিন যুক্ত হয়েছে। তাহলে টোটাল হইল কয়টা এখানে ইলেকট্রন? 10টা। 8টা কি হয়েছে? বেশি হয়েছে না? এই বেশি সংখ্যক ইলেকট্রনকে, এই প্রক্রিয়াকে বলা হয় অষ্টক
সম্প্রসারণ, এটাকে বলা হয় অষ্টক সম্প্রসারণ। অর্থাৎ 8টা ইলেকট্রন থাইকা সুস্থিতি আয়ন গঠন করার কথা ছিল, অর্থাৎ স্থিতিশীল হওয়ার কথা ছিল, কিন্তু এখানে ইলেকট্রন সংখ্যা হয়ে গেছে 10টা। 5টা ফসফরাসের আর 5টা ক্লোরিন যুক্ত হয়েছে, তাহলে ক্লোরিনের 5, ফসফরাসের হচ্ছে 5, 10, 8-এর বেশি হয়ে গেছে। এই জন্য এটাকে বলা হয় অষ্টক সম্প্রসারণ। তো এই জন্য এই যে যখন আমি কি করতেছি, উত্তেজিত করতেছি, উত্তেজিত করার কারণে কি হচ্ছে, আমাদের যোজনীগুলা কি হয়ে যাচ্ছে, পরিবর্তনশীল হচ্ছে। আমি যদি আরেকটা দেখাই, এই যে সালফার আছে না, সালফারের কয়টা হয়, 2 হয়, 4 হয়, 6 হয়। তো আমি যদি একটু দেখাই, সালফারের হচ্ছে 16, 1s2, 2s2, 2p6, 3s2 and 3p4, 6 4 10, 12 13 15 16। ওকে, তো প্রথমে আবার সেই হুন্ডের নীতি প্রয়োগ করো। তো হুন্ডের নীতি তাহলে 3-এর থেকে দেখাই, কারণ এই পাশে দেখায় লাভ নাই, ওগুলো তো ফিল আপই আছে, ইজিলি ফিল আপ করতে পারবা। এসে 2টা দিবা, এসে 2টা দিবা, পিতে 3 ঘরে 6টা দিয়ে দেবা, হয়ে গেল। এখানে পি এর জন্য কয়টা, পি এর জন্য হচ্ছে 3টা, তাহলে আছে কয়টা, 4টা, তাহলে প্রত্যেকটা আগে একটা করে যাবে। আরেকটা ইলেকট্রন আছে, তাহলে এখানে দিয়ে দাও। তাহলে বলছে কি বেজোর ইলেকট্রন, তাহলে এখানে বেজোর কয়টা আছে, 2টা। সুতরাং এই ক্ষেত্রে সালফারের যোজনী হচ্ছে 2। আমি যদি সালফারকে কি করি, উত্তেজিত করি, এই যে উত্তেজিত করলাম, এখানেই দেখাচ্ছি, হ্যাঁ, উত্তেজিত করলাম। তো উত্তেজিত যদি করি, তাহলে এই যে দেখো এখানে একটা ইলেকট্রন আছে না বেশি, জোড়ায় জোড়ায় এখানে একটা জোড়া আছে, এই একটা জোড়া ভেঙে যায়। এই একটা জোড়া ভেঙে কোথায় যাবে, তো এখানে এই পর্যন্ত মনে করা আছে, এরপরে থাকবে হচ্ছে ডি। তাহলে ডির কয়টা, ডির হচ্ছে 5টা, এই হচ্ছে 1 2 3 4, 1 2 3 4 5। তার নামগুলো তো আমি আগেই লিখে দিছি, যে এখানে লেখাই আছে, নামগুলো দেখে নাও। যে এটা হচ্ছে 3D XY, এটা হচ্ছে YZ, ZX, X2 Y2, এটা হচ্ছে Z2। তো কি হবে, যখন উত্তেজিত করব তখন এখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে এখানে, অর্থাৎ এখানে হচ্ছে 3D XY এ চলে আসবে। তো 3D XY যখন আসে তখন বেজের কয়টা হলো, 1 2 3 4। এই ক্ষেত্রে সালফারের যোজনী হচ্ছে 4। আরেকটা আছে না 6 কখন হবে, এটাকে যদি আবার উত্তেজিত করি, অর্থাৎ আরো বেশি তাপমাত্রা প্রদান করি, তাহলে কি হবে, তাহলে এরকমই থাকবে। মানে পরবর্তীতে যদি আরেকবার উত্তেজিত করি এই ঘটনাই ঘটবে, কিন্তু তখন কি হবে, এখান থেকে তো ইলেকট্রন আর যাওয়ার সম্ভাবনা নাই, কারণ এখানে আর ডাবল নাই, জোন নাই। তখন কি হয়, এই এসেটটা এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসে, এটার নাম কি 3D YZ, এই 3D YZ এ চলে আসে। তো এখন বেজের কয়টা আছে, 1 2 3 4 5 6। এই ক্ষেত্রে সালফারের যোজনী হচ্ছে 6। দেখো এই ক্ষেত্রে কিন্তু এই জন্যই সালফারের 2 হয়, 4 হয়, 6 হয়, 2 4 6। কথা বোঝা গেছে, প্রত্যেকটাই দেখো যৌগ গঠন করে। এই সালফার যেটা 6 হইলো, এটা 6টা ফ্লোরিনের সঙ্গে যুক্ত হতে পারে। আবার এস আছে না 4, এটা আবার 4টা ফ্লোরিনের সঙ্গে যুক্ত হতে পারে, এটা 2টা অক্সিজেনের সঙ্গে যুক্ত হতে পারে। কথা বোঝা গেছে। তো এই কারণে অর্থাৎ যখন আমি কোনো মৌলকে উত্তেজিত করব, উত্তেজিত করার ফলে একটা ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে চলে যাবে। তো উচ্চ শক্তি স্তরের যে অরবিটাল সংখ্যাগুলোতে যেহেতু যাচ্ছে হুন্ডের নীতি অনুযায়ী, এই জন্য বেজোড় ইলেকট্রন সংখ্যা বাড়বে, একই মৌলের পরিবর্তনশীল যোজনী দেখা যাবে। কথা বুঝাইতে পারছি? তো এই হচ্ছে যোজনীর যে পরিবর্তনশীল যোজনী কেন দেখায়, তোমাদের বইয়ে খুব ব্যাখ্যা করা নাই, আমি তোমাদের একটু বোঝার জন্য প্রাইমারি লেভেলে একটু ব্যাখ্যা করলাম যে কিভাবে আসলে পরিবর্তনশীল যোজনীগুলা দেখা যায়। ওকে, আর মনে রাখতে হবে যে পরিবর্তনশীল যোজনীর ক্ষেত্রে যদি নিম্ন যোজনী, ছোট যোজনী ইউজ করা হয় তাহলে উচ্চারণ হবে আস, আর যদি বেশি যোজনী ইউজ হয় তাহলে সেটা হবে ইক। আর সুপ্ত যোজনী বের করার সূত্র হচ্ছে সর্বোচ্চ থেকে সক্রিয়টা বাদ দেওয়া লাগবে। যোজনীর পরে হচ্ছে যৌগমূলক এবং তাদের যোজনী নিয়ে যদি কথা বলি, যৌগমূলক কাকে বলা হচ্ছে? যৌগমূলক হচ্ছে যখন 2 বা ততোধিক পরমাণু যুক্ত হয়ে একটি পরমাণুর ন্যায় আচরণ করে। পরমাণু 2 বা ততোধিক যুক্ত হবে, যুক্ত হয়ে একটা মাত্র পরমাণুর ন্যায় আচরণ করবে, সেটাকে বলা হচ্ছে যৌগমূলক। কেমন সেটা? আমি এখানে কয়টা যৌগমূলক লিখে রাখছি। এখন যৌগমূলকটা কিভাবে গঠিত একটু যদি ব্যাখ্যা করি, দেখো, ধরো নাইট্রোজেন,
এই নাইট্রোজেন 3টা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়, যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে চিন্তা করবা যে নাইট্রোজেনের সাথে 3টা হাইড্রোজেনই কেন যুক্ত হতে হবে, প্রশ্ন না? কারণ হচ্ছে আমি এর আগে যেটা পড়ালাম যোজনী, নাইট্রোজেন হচ্ছে 7, 1s2 2s2 2p3 2p3। তো সর্বস্থির শক্তি স্তরে ইলেকট্রন কয়টা আছে? 5টা। তাহলে যোজনী কি 5? হ্যাঁ, তাহলে কি হবে যে এস এর জন্য 2টা ঘর চলে যাবে, পির জন্য হচ্ছে 3টা। কি কি সেটা? 2px 2py and 2pz। এই যে 3টা করে যাবে। সুতরাং নাইট্রোজেনের যোজনী কত? 3। এই জন্য নাইট্রোজেনের সাথে 3টাই হাইড্রোজেন যুক্ত হতে পারে, এবং এর সঙ্গে যখন এই অ্যামোনিয়ার সঙ্গে যখন একটা প্রোটন যুক্ত হবে তখন যেটা তৈরি করে সেটা হচ্ছে এই অ্যামোনিয়াম আয়ন। এটা হচ্ছে একটা যৌগমূলক। এখন তোমাদের বইয়ে যৌগমূলক কয়টা যৌগমূলক দেখানো আছে দেখো, এর উপরে 2টা উপরে লিখছি না আমি, এটাকে বলা হচ্ছে অ্যামোনিয়াম আর এটাকে বলা হচ্ছে এবং ফসফোনিয়াম। ফসফোনিয়াম হচ্ছে একটা প্লাস, অ্যামোনিয়াম, ফসফোনিয়াম, বাইকার্বনেট, সালফেট, বাইসালফেট, এটা হচ্ছে সালফাইট, নাইট্রেট, নাইট্রাইট, ফসফেট, হাইড্রক্সিল আয়ন আর হচ্ছে কার্বনেট আয়ন। এগুলো হচ্ছে যৌগমূলক। দেখো এখানে 2টা পরমাণু যুক্ত হয়েছে, এখানে 2টা, এখানে 3টা, অর্থাৎ 2 বা ততোধিক পরমাণু যুক্ত হবে, কিন্তু একটা পরমাণু নিয়ে আচরণ করবে এরা। কিভাবে একটু পরে দেখাচ্ছি। তার আগে দেখো এখানে যে কয়টা পজিটিভ আছে, যে কয়টা উপরের 2টা হচ্ছে ক্যাটায়ন আর এগুলো হচ্ছে অ্যানায়ন, যে কয়টা পজিটিভ আছে অথবা যে কয়টা নেগেটিভ আছে ওই সংখ্যাকে বলা হচ্ছে এদের যোজনী। এখানে একটা পজিটিভ আছে সুতরাং এর যোজনী 1, এরও একটা আছে 1, এরও একটা আছে 1, এর 2টা আছে সুতরাং এর 2, এর একটা আছে 1, এর 2টা আছে 2, এখানে 3টা আছে মাইনাস সুতরাং 3। অর্থাৎ যে কয়টা পজিটিভ যে কয়টা নেগেটিভ আছে সেটা হচ্ছে ওই যৌগমূলকের যোজনী নাম্বার। তো এই যৌগমূলকগুলো একটু মেমোরাইজ করতে হবে, মানে নামগুলো অন্তত মনে রাখতে হবে। তো এরা কিভাবে যৌগ গঠন করে? আমি যেহেতু সংজ্ঞাতে বলেছি যে 2 বা ততোধিক পরমাণু যুক্ত হয়ে একটা মাত্র পরমাণুর ন্যায় আচরণ করে। কিভাবে? আমি যদি চিন্তা করি, এই হচ্ছে অ্যামোনিয়াম, আমি যদি ক্লোরিনের সঙ্গে যুক্ত করি, ক্লোরিনের সঙ্গে যদি যুক্ত করি তাহলে কি তৈরি হবে? অ্যামোনিয়াম ক্লোরাইড। কিভাবে তৈরি হলো এটা? এটা যদি এখন বলি, আমরা জানি অ্যামোনিয়ার যোজনী কত? 1, ক্লোরিনের যোজনীও 1। কেমনে জানবো ক্লোরিনের যোজনী 1? তাহলে ইলেকট্রন বিন্যাস করো ক্লোরিনের। এই হচ্ছে ক্লোরিন 17, 1s2 2s2 2p6 3s2 3p5 5 6 11 12 13 14 15 16 17। দেখো সর্বস্থির শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? 7টা। ওর অষ্টক পূরণের জন্য ইলেকট্রন লাগবে কয়টা? 1টা। সুতরাং এর যোজনী হচ্ছে 1। তো কি করবে? এর যোজনীও 1। তো যখন যৌগ লেখা হয় এর পরবর্তী টপিকই লেখা আছে যে যৌগ লেখার নিয়ম, তো এখানে একবারে হয়ে যাচ্ছে। দেখো তো যৌগ লেখার প্রথম নিয়মই হচ্ছে এর যোজনীটা এর কাছে আসবে, এর যোজনীটা এর কাছে যাবে। তো 2 জনের যোজনী 1 1। সুতরাং এই অ্যামোনিয়াম 1 ক্লোরিন 1 এইভাবে লেখার কি কোনো দরকার আছে? কারণ কিছু নাই মানে এখানে 1 আছে আমরা জানি, সুতরাং এই জন্য এটা দেওয়া প্রয়োজন নাই। সুতরাং তৈরি করা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। দেখো এখানে এই অ্যামোনিয়াম পরমাণু 2টা, কিন্তু একটা মাত্র পরমাণু নিয়ে আচরণ করছে এখানে, সুতরাং এটা হচ্ছে যৌগমূলক। আমি যদি আরো দেখাই যে তুমি কিভাবে যৌগগুলা লিখবা, যৌগ লেখার ক্ষেত্রে তুমি যত প্র্যাকটিস করবা তত তুমি যৌগ লেখার প্রতি পারদর্শী হবা। আর এখানে তোমরা যদি প্রশ্ন করো যে স্যার যোজনীগুলা কিভাবে মেমোরাইজ করব, মনে রাখবো কিভাবে, কৌশল আছে কিনা, মানে কোনো বুদ্ধি আছে কিনা, টেকনিক আছে কিনা, আমি বলবো এ পর্যন্ত আমার অভিজ্ঞতা থেকে বলবো যে যোজনী মনে রাখার কোনো টেকনিক নাই, এখানে মুখস্থ বিদ্যাই সর্বশেষ কথা। তবে হ্যাঁ একটা কথা, মুখস্থ বিদ্যা করার আগে তোমাকে অবশ্য জানতে হবে যে যোজনী এখানে মনে করো ফসফরাসের যোজনী 3 5 কেন হলো, আয়রনের যোজনী 2 3 কেন হলো, নাইট্রোজেনের যোজনী 3 কেন, এই কেনর অ্যান্সার যদি তুমি জানো তারপরে তুমি মুখস্থ করতে পারো। তো কেনর অ্যান্সার আমি
একটু আগে ব্যাখ্যা করেছি যে ফসফরাসের 3-5 কেন হয়, আয়রনের 2-3 কেন হয়, সালফারের 2-4-6 হয় কেন, কার্বনের 2-4 হয় কেন, হাইড্রোজেনের একই কেন হবে। তুমি যদি এইটা বুঝে থাকো তাহলে সবগুলা ব্যাখ্যা করতে পারবা। তো সুতরাং আমি বলবো যে যোজনী তোমাকে অবশ্যই মুখস্থই করতে হবে, কিন্তু বুঝতে হবে যোজনীগুলো কেন পরিবর্তনশীল হচ্ছে আর এই মৌলের যোজনী এটাই কেন। তো আমি যদি যৌগ লিখতে চাই, তোমাদের পরবর্তী টপিকে আছে যে যৌগ লেখার নিয়ম, আমি যদি একটু সহজভাবে বোঝাই, দেখো ধরো আমি লিখব সোডিয়াম ক্লোরাইড। এখন এই সোডিয়াম ক্লোরাইড হলো কেমনে, এই হচ্ছে সোডিয়াম, এই হচ্ছে ক্লোরিন। তো আমরা জানি সোডিয়ামের যোজনীও এক, ক্লোরিনের যোজনীও এক, এর কাছে আসবে এর কাছে আসবে, গিয়ে এটা তৈরি করবে, সিম্পল। কিন্তু যদি আমি এরকম করি যে ম্যাগনেসিয়াম অক্সাইড, তো ম্যাগনেসিয়াম অক্সাইড কেমনে তৈরি হয়, এই হচ্ছে ম্যাগনেসিয়াম, এই হচ্ছে অক্সিজেন। তো আমরা জানি যে অক্সিজেনের যোজনীও 2, ম্যাগনেসিয়ামের যোজনীও 2, তো এই 2 এর কাছে আসবে, এই 2 এর কাছে আসবে। তো হওয়ার কথা তো এরকম ছিল Mg2O2, এরকম হওয়ার কথা ছিল। তো যেহেতু একই সংখ্যা, তো এটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে কি হবে, MgO হয়ে যাবে। সুতরাং এটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। আমি যদি এখান থেকে তৈরি করতে চাই তাহলে কি হবে, জিঙ্ক সালফেট, এটা হচ্ছে জিঙ্ক, এটা হচ্ছে সালফেট। তো আমরা জানি যে জিঙ্কের যোজনী হচ্ছে 2, সালফেটের যোজনী কত, এই যে SO4 যোজনী 2, তো 2 এর কাছে আসবে, এই 2 এর কাছে যাবে, তাহলে কি হবে, জিঙ্ক সালফেট, সিম্পল। আচ্ছা আমি যদি আরেকটু ভিতরের দিকে যেতে চাই, ধরো ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এখন ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ক্লোরিনের এখানে 2 কেন হলো, এটার যদি বলো তাহলে এই হচ্ছে ম্যাগনেসিয়াম, এই হচ্ছে ক্লোরিন। তো আমরা জানি ক্লোরিনের যোজনী 1, কিন্তু ম্যাগনেসিয়ামের যোজনী কত, 2, এই যে এখানে দেখালাম। তাহলে এই 2 এই ক্লোরিনের কাছে আসবে আর এই 1 ম্যাগনেসিয়ামের কাছে আসবে, আইসা কি যোগ তৈরি করবে হচ্ছে এই ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এই 2 দ্বারা বোঝাচ্ছে এই 2টা হচ্ছে ম্যাগনেসিয়ামের, আর ম্যাগনেসিয়ামের এখানে কিছু নাই, মানে 1 আছে, সেই 1 হচ্ছে ক্লোরিনের। আমি যদি আরও দেখাই, ধরো Al2O3, এটার নাম হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। তো এটা কিভাবে যৌগটা গঠন করে, এই হচ্ছে অ্যালুমিনিয়াম, এই হচ্ছে অক্সিজেন। তো আমরা জানি অক্সিজেনের যোজনী 2, কিন্তু অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে এখানে 3। তো 3টা কি হবে, অক্সিজেনের কাছে আসবে, 2টা অ্যালুমিনিয়ামের কাছে চলে যাবে, তৈরি করবে হচ্ছে Al2O3, অ্যালুমিনিয়াম অক্সাইড। এই এতগুলো কেন দেখাচ্ছি, কারণ তোমাদের এসএসসি লেভেলের ভেরি ইম্পর্টেন্ট একটা থিং, যে অনেকে তোমরা যৌগ লিখতে পারো না, মুখস্থ করে রাখো। মুখস্থ করার থেকে তোমাকে বুঝতে হবে ব্যাপারটা যে কিভাবে যৌগগুলো প্রস্তুত হচ্ছে। আচ্ছা আমি যদি আরও দেখাই, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড কিভাবে সোডিয়াম হাইড্রোক্সাইড হলো, কারণ হাইড্রোজেন এখানে হাইড্রোক্সাইডেরও 1, সোডিয়ামেরও 1, সুতরাং 1 পাস হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। এই হচ্ছে আয়রন ফেরাস ক্লোরাইড। আরেকটা যদি আমি দেখাই, ফেরিক অক্সাইড, কিভাবে হলো দেখো, উপরেরটাতে এখানে কি কি আছে, আয়রন আছে আর হচ্ছে ক্লোরিন আছে। তো আমরা জানি ক্লোরিনের 1 আর আয়রনের এখানে 2 ইউজ হয়েছে, তো 2টা এর কাছে আসবে, এর কাছে তৈরি করবে হচ্ছে এইটা। এই 2 দ্বারা এখানে বোঝাচ্ছে এই 2টা হচ্ছে আয়রনের 2, ওকে। আর এখানে কি হয়েছে, এই হচ্ছে আয়রন 2, সরি আয়রনের এখানে 3 আর অক্সিজেনের এখানে 2, তো 2 এর কাছে আসবে, আয়রনেরটা এর কাছে চলে যাবে, তৈরি করবে ফেরিক অক্সাইড। কথা বোঝা গেছে? আচ্ছা আর একটা দেখাবো, সেটা হচ্ছে ধরো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড লিখব। তো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সংকেত হচ্ছে এরকম, কেন, কারণ হচ্ছে এই হচ্ছে ম্যাগনেসিয়ামের হচ্ছে 2 আর OH হচ্ছে 1, অর্থাৎ হাইড্রোক্সাইডের 1। তো এই যৌগটা আমি কিভাবে লিখবো, তাহলে ম্যাগনেসিয়াম OH2 এইভাবে লিখবো। এইভাবে যদি লিখি তাহলে এই 2 কার সঙ্গে আছে, শুধু হাইড্রোজেনের সঙ্গে আছে না, সুতরাং এখানে অবশ্যই কি দিতে হবে, ব্র্যাকেট দিতে হবে। যদি ব্র্যাকেট দেই
তাহলে এই দুইটা হচ্ছে ম্যাগনেসিয়ামের আর OH হচ্ছে 1, সুতরাং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এইভাবে গঠিত হয়। ওকে, এরপর হচ্ছে আণবিক এবং গাঠনিক সংকেত। তো এর আগে যে টপিক নিয়ে আলোচনা করলাম যে যৌগমূলক এবং সংকেত লেখার, যৌগের সংকেত লেখার নিয়ম, তো তোমাদের কাজ হবে যে ওই যে যৌগের সংকেতগুলো দেওয়া আছে যৌগমূলকের, মূলকগুলো একটু ভালো করে দেখা এবং এই মূলকগুলোর সাথে তুমি যে কোনো মৌলিক পদার্থ যুক্ত করে যৌগ তৈরি করতে পারো, অথবা এগুলোর সাথে পজিটিভ, এখানে ক্যাটায়ন আনায়ন দেখাইছি না, এদের সঙ্গে যুক্ত করে তুমি যৌগমূলক মানে যৌগ গঠন করতে পারো। যৌগ লেখার ক্ষেত্রে মানে কিভাবে তুমি অনেক বেশি যৌগ লিখতে পারবা, আমি ইচ্ছা করলে এখানে বোর্ড ভরে অনেক যৌগের নাম লিখতে পারবো। তো তুমি কিভাবে পারবা, এটার জন্য সবথেকে ভালো এবং উৎকৃষ্ট বুদ্ধি হচ্ছে বেশি বেশি পরিমাণ ভাষায় যৌগ লেখার চেষ্টা করতে হবে। তুমি নিজে নিজেই যৌগমূলকগুলো একটা নিলা, যে কোনো মৌলিক পদার্থ অথবা একটা মৌলিক পদার্থের সাথে আরেকটা মৌলিক পদার্থ পজিটিভ নেগেটিভ করে তুমি যৌগমূলক তৈরি করতে পারো। আমি এটা একদম মানে তুমি যদি যৌগগুলো লেখার পারদর্শিতা অর্জন করতে চাও তাহলে তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর অবশ্যই যোজনী, যেটা যোজনী মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে বলবো আণবিক এবং গাঠনিক সংকেত। আণবিক সংকেত কি? আণবিক সংকেত হচ্ছে, ধরো আমি লিখলাম H2SO4, লিখলাম হচ্ছে পানি, লিখলাম কার্বন ডাই অক্সাইড, এরকম লিখলাম কয়েকটা। এখন এখানে আণবিক সংকেতটা কি? আণবিক সংকেত হচ্ছে এখানে যে H2SO4, দ্যাট মিনস এই H2SO4 এ কয়টা পরমাণু যুক্ত হয়েছে? এখানে হাইড্রোজেন কয়টা? 2টা। সালফার কয়টা? 1টা। অক্সিজেন কয়টা? 4টা। তাহলে 4, 5 আর 2 7। এখানে 7টা পরমাণু যুক্ত হয়ে একটা অণু গঠন করছে যার নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এখানে যদি বলি হাইড্রোজেন কয়টা? 2টা। অক্সিজেন কয়টা? 1টা। 3টা। তাহলে 3টা পরমাণু যুক্ত হয়ে এখানে একটা যৌগ গঠন করছে যার নাম হচ্ছে পানি। তো এখন যদি আমি এটাকে বলা হচ্ছে আণবিক সংকেত। এখন আণবিক সংকেতের এখানে আণবিক সংকেত মানে বোঝানো হচ্ছে কয়টা পরমাণু এখানে যুক্ত হয়ে যৌগটা গঠন করেছে, সেটা হচ্ছে আণবিক সংকেত। আচ্ছা, এখানে যদি দেখায় কার্বন কয়টা ইউজ হয়েছে? 1টা। অক্সিজেন কয়টা? 2টা। সুতরাং এখানেও 3টা। আমি যদি বলি যে মিথেন CH4, কার্বন এখানে 1টা ইউজ হয়েছে, হাইড্রোজেন 4টা, সুতরাং এখানে 5টা। সুতরাং আণবিক সংকেত বলতে বোঝানো হচ্ছে যে ওই অণুটা গঠন করার জন্য কয়টা পরমাণু যুক্ত হয়েছে, সেই কয়টা পরমাণুর সংখ্যাকে বলা হচ্ছে আণবিক সংকেত। সংকেত তো বোঝাই যাচ্ছে, এখানে হাইড্রোজেনের সংকেতে, এখানে তো আর এটা ব্যাখ্যা করার প্রয়োজন নাই আমার মনে হয়। হাইড্রোজেনের সংকেত H, সালফারের সংকেত S, অক্সিজেনের সংকেত O, এটা তো ব্যাখ্যা করার প্রয়োজন নাই। সুতরাং আণবিক সংকেত বললে বুঝবো যে অণুর মধ্যে কয়টা পরমাণু আছে, সেই পরমাণুর সংখ্যাকে এবং ওই পরমাণুর সংকেতকে বলা হচ্ছে আণবিক সংকেত। আবার আণবিক ভরের কথা আবার আলাদা, কিন্তু আণবিক ভর যখন বের করা শিখবো সেটা আবার আলাদা হিসাব। এখানে আণবিক ভর নিয়ে কথা না বলি, আবার পেঁচাই যাবে অনেকের। তো এটা গেল হচ্ছে আণবিক সংকেত। এখন যদি আমি গাঠনিক সংকেতের কথা বলি, গাঠনিক সংকেত, ধরো আমি এটার গাঠনিক সংকেত লিখতে যাচ্ছি মিথেনের। তো মিথেনের গাঠনিক সংকেত কেমন হবে? এরকম, মধ্যস্থ মৌল হচ্ছে এখানে কার্বন এবং কার্বনের চারপাশে 4টা হাইড্রোজেন যুক্ত হয়। সুতরাং এখানে এই যৌগে কার্বনের যোজনী হচ্ছে 4। এখন কথা হচ্ছে তোমাদের বইয়ে মিথেনের গাঠনিক সংকেতটা এইভাবে দেখানো আছে। কথা হচ্ছে মিথেনের গাঠনিক সংকেতটা কি আদৌ এরকম হয়? যদি বলে স্পেসিফিক্যালি কেউ যে এরকম কি সংকেত হবে, তাহলে অ্যান্সার হবে না। মিথেনের গাঠনিক সংকেত এইটা নয়, এইরকম নয়। কিরকম তাহলে? মিথেনের গাঠনিক সংকেত হচ্ছে এইরকম। দেখো এটার মধ্যে কিন্তু তফাৎ আছে। কিরকম তফাৎ? এখানে দেখো প্রত্যেকটার সাথে কিন্তু 90 ডিগ্রি কোণ করে অবস্থান করতেছে। তার মানে এই কোণের মানগুলো কত? এই কোণ আর এই কোণের যদি চিন্তা করি তাহলে মানটা কত হবে? 180 ডিগ্রি হয়ে যাবে না? কিন্তু মিথেনের ক্ষেত্রে এই কোণের মানটা হয় হচ্ছে 109.5 ডিগ্রি এবং এটার যে সংকরায়ন সেটা হচ্ছে sp3। দ্যাট মিনস এরকম গাঠনিক সংকেত মিথেনের হয় না, মিথেনের সংকেতটা এরকম হয়। কেন এরকম হয়? এই কেনর অ্যান্সার যদি দিতে চাই তখন আমরা সংকরায়ন বা হাইব্রিডাইজেশনের কথা বলতে হবে। এখন হাইব্রিডাইজেশন নিয়ে তোমাদের বই ব্যাখ্যা করা নাই, যখন ইন্টারমিডিয়েটে যাবা তখন এই সংকরায়ন অর্থাৎ হাইব্রিডাইজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। তো
তো এখানে হাইব্রিডাইজেশন নিয়ে বলতে গেলে অনেক 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 বেশি কথা বলতে হবে, আর তোমরাও হয়তো সেটা নিতে পারবে না। তা আমি চাচ্ছি যে এখানে হাইব্রিডাইজেশন নিয়ে কথা বলবো না, শুধু মনে রাখো যে মিথেনের সংকেতটা, গাঠনিক সংকেতটা এইরকম হয় না। কিরকম হয়? এইরকম হয়। এবং পানির সংকেতটা এটাই ঠিকই আছে, এরকমই হয়। আবার যদি আমি কার্বন ডাই অক্সাইডের কথা চিন্তা করি, কার্বন ডাই অক্সাইডের গাঠনিক সংকেত হচ্ছে মধ্যস্থ মৌল হচ্ছে কার্বন, আর দুই পাশে দুইটা অক্সিজেন যুক্ত থাকে। কেন এখানে ডাবল বন্ড? এই প্রশ্ন যদি করো তাহলে এখন তো বকা দেওয়া উচিত, কারণ আমরা জানি যে এখানে কার্বনের যোজনী 4, তো সুতরাং এই যে দুইটা হয়েছে কার্বনের দুই পাশে 2 4, অক্সিজেনের যোজনী 2, এই অক্সিজেনের এই 2, এই অক্সিজেনের এই 2। আচ্ছা, আবার অনেকের মাথার মধ্যে প্রশ্ন জাগবে এখন যে কার্বন ডাই অক্সাইডের যদি 4 ইউজ হয় তাহলে 4 গেল কই, তাই না? তাহলে কিভাবে যৌগটা গঠন হয়? এই কার্বন, এই অক্সিজেন, এখানে 4 এখানে 2, তাহলে 2 এখানে আসে 4 এখানে যায়, তাহলে হওয়ার কথা ছিল হচ্ছে C2O4। তাহলে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে এই যে কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। কথা বোঝা গেছে? আবার যদি আমি সালফিউরিক অ্যাসিডেরটা একটু দেখাই তাহলে সংকেত কিন্তু অবশ্যই এইটা। হ্যাঁ, সালফিউরিক অ্যাসিডের সংকেতটা অর্থাৎ গাঠনিক সংকেতটা যদি দেখাই তাহলে কি হবে? তাহলে দুই পাশে 2টা অক্সিজেন, এখানেও 2টা অক্সিজেন, ওহ সরি, এই পাশে থাকবে হচ্ছে হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেত। কিভাবে? দেখো এখানে সালফারের যোজনী কত? 2 4 6, সালফারের যোজনী 6, অক্সিজেনের যোজনী এই যে 2, এই অক্সিজেনের এই 2, এই অক্সিজেনের যোজনী 2 1, এই 2, এটারও 1 এই 2, হাইড্রোজেনের 1 এই 1 এই 1। এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেত। গাঠনিক সংকেত দ্বারা বোঝানো হচ্ছে যে একটা যৌগের ভিতরের কি কি বন্ধন দ্বারা আবদ্ধ হয়ে গঠিত হয়েছে, সেটা হচ্ছে গাঠনিক সংকেত। কিন্তু তুমি যদি বিক্রিয়া করার সময় বা যৌগ লেখার সময় প্রত্যেক ক্ষেত্রে গাঠনিক সংকেত লিখতে চাও, তাহলে প্রত্যেকবার সালফিউরিক অ্যাসিড লেখার সময় যদি তুমি এইভাবে লিখতে চাও, সেটা অনেক ঝামেলা না, সমস্যা এইভাবে লেখা। এই জন্য গাঠনিক সংকেত না লিখে সবসময় কি করা হয়? আণবিক সংকেত লেখা হয়। তো এই হচ্ছে আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত সম্পর্কে সামান্য এক্সপ্লেনেশন। এরপর হচ্ছে অষ্টক নিয়ম এবং 2 এর নিয়ম। এটা যদি একটু ব্যাখ্যা করি, আমরা বলেছি যে প্রত্যেকটা মৌলই যৌগ গঠনকালে তারা কি করে? অষ্টক পূরণ করতে চায়, অষ্টক পূরণ করে নিষ্ক্রিয় গ্যাসের অবস্থাটা ধারণ করতে চায়। তো এই অষ্টক নিয়ম যেটা, সেটা হচ্ছে যে বাইরের শক্তি স্তরে 8টা ইলেকট্রন দ্বারা পূর্ণ করে অষ্টক নিয়ম পূরণ করতে চায়। কেমন সেটা? এই যে ধরো মিথেনের কথাই যদি চিন্তা করি, তাহলে এই যে মধ্যস্থ মৌল হচ্ছে কার্বন, প্রত্যেকটার সাথে একটা করে হাইড্রোজেন কি হয়? যুক্ত হয়। তো এইভাবে তো লেখা যাবে না, একটু আগেই বলেছি এইভাবে লিখবো, এইভাবে লিখবো। তো এখানে কি হয়? হাইড্রোজেনের একটা ইলেকট্রন, কার্বনের একটা ইলেকট্রন, এখানেও হাইড্রোজেন কার্বন, হাইড্রোজেন কার্বন, হাইড্রোজেন কার্বন। তাহলে কয়টা ইলেকট্রন আছে? 4 দোকানে 8। এই 8টা ইলেকট্রন নিয়ে সে কি করেছে? অষ্টক পূরণ করেছে। এইভাবে অষ্টক পূরণ হয়। তো যেহেতু 8টা ইলেকট্রন দ্বারা সে স্থিতিশীল অবস্থা ধারণ করে, সেহেতু এটাকে বলা হচ্ছে অষ্টক নিয়ম। এখানে আবার উলটপালট করো না, হ্যাঁ, এটা হচ্ছে অষ্টক নিয়ম। আর আমরা পর্যায় সারণীতে পড়ে আসি অষ্টক তত্ত্ব। অষ্টক তত্ত্ব দিছিল হচ্ছে বিজ্ঞানী নিউল্যান্ড। উনি বলেছিলেন যে একই পর্যায়ের মৌলগুলো যদি বাম থেকে ডানে পারমাণবিক ভর অনুসারে সাজানো হয়, তাহলে প্রথম মৌলের সাথে অষ্টম মৌলের একটা ধর্মের মিল পাওয়া যায়, সেটা হচ্ছে অষ্টক তত্ত্ব। আর এটা হচ্ছে অষ্টক নিয়ম। কি নিয়ম? প্রত্যেকটা পরমাণুই যৌগ গঠন করার কালে সর্বশেষ তারা কি করতে চায়? ইলেকট্রন শেয়ার অথবা আদান প্রদান করে অষ্টক পূরণ করতে চায়। এই অষ্টক পূরণ করে স্থিতিশীল অবস্থায় থাকতে চায়, সেটাকে বলা হচ্ছে অষ্টক নিয়ম। কিন্তু এই অষ্টক নিয়মের কিছু বাধ্যবাধকতা থাকার কারণে 2 এর নিয়মটাও ভেরি ইম্পর্টেন্ট, মানে 2 এর নিয়মটাও খুব বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। কেমন 2 এর নিয়ম? আমরা জানি যে হিলিয়াম আছে না, হিলিয়ামের ইলেকট্রন কয়টা? 2টা, সেটা হচ্ছে 1s2। 1s2 এই আমরা জানি যে নিষ্ক্রিয় গ্যাসগুলোর সর্বশেষ শক্তি স্তরে অবশ্যই 6 এবং np এইরকম থাকবে, অর্থাৎ সর্ববহিষ্ঠ শক্তি স্তরে সর্বদাই 8টা ইলেকট্রন থাকবে। কিন্তু হিলিয়ামের ক্ষেত্রে 8টা ইলেকট্রন আছে না, অনলি 2। অর্থাৎ তারপরে কিন্তু হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস না? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এর হচ্ছে অর্গানিজম। এই যে 8টা মৌল, 8টা মৌলের প্রথম মৌল হচ্ছে হিলিয়াম, শেষে হচ্ছে অর্গানিজম। তো হিলিয়ামও কিন্তু নিষ্ক্রিয় গ্যাস। কেন?
হিলিয়ামের দুইটা ইলেকট্রন থাকা সত্ত্বেও এই ইলেকট্রন বিন্যাস না করা সত্ত্বেও সে নিষ্ক্রিয় গ্যাস। কেন? কারণ সে নিষ্ক্রিয় গ্যাসের ধর্ম দেখায় এবং এই দুইটা ইলেকট্রন নিয়েই সে প্রকৃতিতে স্থিতিশীল। আর ইলেকট্রনও দুইটা এবং দুইটা নিয়েই সে স্থিতিশীল, কারোর সাথে ইলেকট্রন শেয়ার করে না, কার থেকে ইলেকট্রন নেয় না। সেই জন্য হিলিয়াম দুইয়ের নিয়মে নিষ্ক্রিয় গ্যাস। আর দুইয়ের নিয়মটা যদি যৌগের ক্ষেত্রে একটু দেখাতে চাই, ধরো কার্বন ডাই অক্সাইডের কথা যদি বলি, তাহলে কি করে? এরা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে অষ্টক পূরণ করে। কিভাবে? এই হচ্ছে মধ্যস্থমূলক কার্বনের, এটা নিউক্লিয়াস, এটা কার্বনের হচ্ছে প্রথম শক্তি স্তর, দুইটা থাকবে। এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তরে চারটা থাকবে। ওকে, ডান। এখন এই পাশে দুইটা অক্সিজেন থাকবে, কারণ এটার গাঠনিক সংকেত হচ্ছে এরকম, আমরা এটা দেখাইছি একটু আগেই। তো এরা কি করে? ইলেকট্রন শেয়ার করে। তো শেয়ার করার জন্য এই যে এরকম করে, এটা হচ্ছে অক্সিজেনের নিউক্লিয়াস, অক্সিজেনের প্রথম শক্তি স্তর। এই আমি আগে সর্বশেষ শক্তি স্তর দিচ্ছি কারণ ছবিটা যেন একটু দেখতে ভালো হয়। ওকে, তাহলে অক্সিজেনের কয়টা? 8টা। এখানে দুইটা থাকবে, এখানে 2, তাহলে 4, এই 6, এই হচ্ছে 8, 2 3 4 5 6 7 8। এখানেও থাকবে তাই, এখানে 2টা। এই যে দেখো, এরা ইলেকট্রন শেয়ার করছে এই জায়গাতে। কার্বনের সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন ছিল কয়টা? 4টা। এই পাশের অক্সিজেন 2টা শেয়ার করছে, এই পাশের অক্সিজেন 2টা শেয়ার করে কার্বনের সর্ববহিস্থ শক্তি স্তরে 8টা হয়ে গেছে। আবার এই পাশের অক্সিজেনের সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন ছিল 6টা, এই কার্বন 2টা দিয়ে 8টা পূরণ করছে। আবার এখানেও কার্বন 2টা দিয়ে মানে অষ্টক পূরণ করেছে। তো অষ্টক পূরণ করা 8টাও পূরণ করছে। আমি যদি 2 এর কথা চিন্তা করি, দেখো এটা জোড়া ইলেকট্রন আছে না, এরকম জোড়া ইলেকট্রন আছে না, জোড়া ইলেকট্রন আছে, এখানে 4 জোড়া ইলেকট্রন আছে। এটা হচ্ছে 2 এর নিয়ম। আমি যদি আরো সহজভাবে ব্যাখ্যা করি, এই ধরো এটা হচ্ছে কার্বন, আর এই পাশে কি যুক্ত হবে? হাইড্রোজেন যুক্ত হবে। এখন কার্বনের ধরো এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এটা এই হচ্ছে উপরের এইগুলা হচ্ছে কার্বনের, আর এই পাশের এগুলো হচ্ছে হাইড্রোজেন। এখানে জোড়ায় ইলেকট্রন গুলো আছে, এখানে এক জোড়া, এখানে এক জোড়া, এখানে এক জোড়া, এখানে এক জোড়া। কয় জোড়া? 4 জোড়া। তাহলে ইলেকট্রন আছে কয়টা? 8টা। এটাকে বলা হচ্ছে 2 এর নিয়ম। অর্থাৎ 2 এর নিয়মেও অষ্টক পূরণ করে এবং 8 এর নিয়মে এরা অষ্টক পূরণ করে। তবে হিলিয়াম গ্যাসে, আমি নিষ্ক্রিয় গ্যাসের কথা যদি চিন্তা করি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন আর অর্গানিজম, এর ভিতরে হিলিয়াম শুধু 2 এর নিয়মের মাধ্যমে অষ্টক মানে 2 এর নিয়মে নিষ্ক্রিয় গ্যাস হয়, এবং বাকি যে মৌলগুলো আছে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এবং অর্গানিজম, এরা সর্ববহিস্থ শক্তি স্তরে 8টা ইলেকট্রন দিয়ে অষ্টক পূরণ করে। আর এরা হচ্ছে ভদ্র মানুষ, কাউকে ইলেকট্রন দেয় না, কারো ইলেকট্রন নেয় না, কারোর সাথে বিক্রিয়াও সংগঠন করে না। পরে তোমাদের একটা টপিক আছে যে রাসায়নিক বন্ধন গঠনের কারণটা আসলে কি। তো এটা নিয়ে আসলে এক্সপ্লেন করার কিছু নাই। রাসায়নিক বন্ধনের গঠনের কারণ কি? কারণ হচ্ছে, ধরো তুমি এরকম 2টা পরমাণু নিলা, এখন 2টা পরমাণুকে যুক্ত করার জন্য তোমাকে শক্তি দিতে হবে, একটা বন্ধন এখানে দিতে হবে। বন্ধন না দিলে আমি কখনোই হাইড্রোক্লোরিক অ্যাসিড পাবো না, আমি কখনোই কার্বন ডাই অক্সাইড পেতাম না যদি কার্বন অক্সিজেনের সাথে 2টা হাইড্রোজেন বন্ধন দ্বারা মানে 2টা বন্ধন দ্বারা যুক্ত না হতো। আমি কখনোই H2SO4 পাইতাম না যদি এদের বন্ধনটা এরকম না হতো, যদি এদের বন্ধনটা এরকম না হতো, অর্থাৎ বন্ধন যদি ভিতরে না থাকতো, আমি কখনোই এইরকম করে সালফিউরিক অ্যাসিড পেতাম না। সুতরাং যৌগ গঠন করার ক্ষেত্রে অবশ্যই বন্ধন, রাসায়নিক বন্ধন লাগবেই। তো কারণটা রিডিং দিবা। এরপরে তোমাদের বইয়ে আরেকটা টপিক আলোচনা করা আছে, ক্যাটায়ন এবং অ্যানায়ন। ক্যাটায়ন আমরা জানি, ক্যাটায়ন হচ্ছে সবসময় পজিটিভ আর অ্যানায়ন হচ্ছে সবসময় নেগেটিভ। কারা ক্যাটায়ন হবে? ক্যাটায়ন সাধারণত ধাতুরা হয় আর অ্যানায়ন সাধারণত অধাতুরা হয়। কারণ আমরা জানি ধাতুরা ইলেকট্রন ত্যাগ করে আর অধাতুরা ইলেকট্রন গ্রহণ করে। আমি যদি বলি হচ্ছে সোডিয়াম, সোডিয়াম কি করে? একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়ন তৈরি করে, সুতরাং ক্যাটায়ন। আমি যদি বলি ম্যাগনেসিয়াম, এ কি করে? 2টা ইলেকট্রন ত্যাগ করে, ম্যাগনেসিয়াম 2+ আয়ন তৈরি করে, ক্যাটায়ন। যদি অ্যানায়নের কথা বলি, ধরো ফ্লোরিন, এই বাবাজি কি করে? একটা ইলেকট্রন গ্রহণ করে বাবাজি ফ্লোরাইড আয়ন তৈরি করে। আমি যদি বলি ব্রোমিন, এই ব্রোমিন বাবাজি কি করে? এই বাবাজি একটা ইলেকট্রন গ্রহণ করে
ব্রোমাইড আয়ন তৈরি করে। যদি বলি ক্লোরিন, এই বাবাজেও একটা ইলেকট্রন গ্রহণ করে, ক্লোরাইড আয়ন তৈরি করে। আমি যদি বলি অক্সিজেন, এই বাবাজি কি করে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন 2- তৈরি করে। সুতরাং এরা অ্যানায়ন। সুতরাং যারা ইলেকট্রন গ্রহণ করবে অর্থাৎ যারা অধাতু তারা হবে অ্যানায়ন, এবং যারা ইলেকট্রন ত্যাগ করবে অর্থাৎ ধাতু তারা হবে ক্যাটায়ন। তো আমি সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করলাম রাসায়নিক বন্ধনের প্রথম অংশটা। দ্বিতীয় অংশে রাসায়নিক বন্ধনের প্রকারভেদ এবং তাদের কিছু ধর্ম, দ্বিতীয় ভিডিওতে ওটা নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত আলোচনা করলাম, আশা করি বুঝতে পেরেছো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।